ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। তো আজ তোমাদের যে ম্যাথগুলো করাবো মডেল কোশ্চেন পেপার 3-র 5-এর দাগের 1-এর থেকে তোমাদের শুরু করবো। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে 1-এর দাগ থেকে 4-এর দাগ করে দিয়েছিলাম, এবং আজকে দেখো 5-এর দাগের 1-এর থেকে শুরু করবো। 5-এর দাগের 1 থেকে দেখো কি বলেছে, এবিসি যথাক্রমে একটা মূলধন ব্যবসা নিয়ে শুরু করেছিল এবং এই শর্তে ব্যবসা চালনা করার জন্য এ পাচ্ছে কিছু টাকা বলেছে এবং লাভের বলেছে 3/20 টাকা পাবে। এবার ওইখান থেকে বার করতে বলেছে, বাকি মূলধন অনুপাতে ভাগ হয়ে যাবে, দিয়ে শেষে বলেছে সিবি অপেক্ষা এত টাকা পাবে। তো প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, আমরা না মূলধন অনুপাতটা বার করে নেব। প্রথম কাজ যেটা করব আমরা না মূলধন অনুপাতটা বার করে নেব। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? 6000:8000:10,000, 6000:8000:10,000, তার মানে 2 3 6, 2 4 8, 2 5 10, এটা বেরোবে। তাহলে এখান থেকে মোট অনুপাতটা বার করে নি। মোট অনুপাত কত হবে? 3 + 4 + 5, 5 4 9, 3 কত হয়ে যাবে? 12। এবার দেখো লাভের 3/20 এ পাচ্ছে, তার মানে মোট লাভটা ধরে নি। যে মনে করি ব্যবসায় মোট লাভ x টাকা। কি করছি? মনে করি ব্যবসায় মোট লাভ x টাকা। তাহলে এই x এর মধ্যে এ কত পাবে দেখি? ব্যবসা পরিচালনার জন্য এ পাবে। তাহলে এ কত পাবে? 3x/20 টাকা পাচ্ছে, আমাদের এ পাচ্ছে। বাকি লভ্যাংশ দেখে নাও। বাকি লভ্যাংশ x বিযুক্ত 3x/20, যেটা বেরাবে আমাদের কত? 20x, 17x/20 টাকা। এবার তুমি দেখো এই 17x/20 টাকাটা তিনজনের মধ্যে ভাগ হয়ে গেছিল, কিন্তু যেহেতু আমাদের সি এবং বি অপেক্ষা 391 টাকা বেশি আছে, তার মানে আমি শুধু বি আর সিটা বার করব। তাহলে অতএব 17x/20 x এর মান কিন্তু বার করলেই কিন্তু হয়ে যাবে। 17x/20 টাকার মধ্যে বি পাবে। তাহলে বি কত পাবে? 17x/20 টাকা, এর মধ্যে বি কত পাবে? বি পাবে, এইটা গণিত, ওর অনুপাতটা কত? 4/12। কাটাকাটি করবো না, কিন্তু কাটাকাটি করলেই কিন্তু অসুবিধা হয়ে যাবে। 240 আর 4 7 8 68x টাকা। তাহলে 68x/240 টাকা। একই রকম ভাবে 17x/20 টাকার মধ্যে সি পাবে। সি কত পাবে? এই যে 17x/20 টাকাটা ছিল তার মধ্যে কিন্তু পাবে 5/12। তাহলে 5 7 85x বাই কত হচ্ছে? 240 টাকা। এবার তুমি দেখো যেটা বলেছে কি বলেছে আমাদের সি বি অপেক্ষায় এত টাকা বেশি পাবে। তাহলে শর্তে, আচ্ছা এখানে একটু করে দিই, শর্তে সি বেশি পাচ্ছে, তাহলে সি কত পাচ্ছে? 85x/240 মাইনাস 68x/240 সমান যেটা বেরোবে 391 বেরোবে। এবার এইটাকে যদি আমরা লসাগু করি, তাহলে 85x মাইনাস 68x/240 সমান বেরোবে 391। ওপরটা এবার মুছে দিই। কত পাবো? বা 17x সমান এটা গুণ হয়ে যাবে 391 গণিত কত হবে? 240 বা x সমান কত হবে? 391 গণিত 240 বাই হচ্ছে 17, 17 2 34 3, তার মানে 23 গণিত 240 শূন্য। 23 24 গুণ করলে 4 3 12 2 হাত থেকে 1, 4 2 8 6 14 15 5, হাত থেকে 2 4 5। তাহলে আমাদের কি বেরোলো? x এর মান বেরোলো 5520 টাকা। এটাই কিন্তু x এর মান, তার মানে এটাই হচ্ছে ব্যবসায় আমাদের মোট লাভ। অতএব ব্যবসাতে মোট লাভ কত? 5520 টাকা। ভালো করে তুলে নাও, তারপরের অঙ্কটা করাবো। এবার দেখো, এবার যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে 2-এর দাগ। 2-এর দাগের কি বলেছে প্রশ্নটা একটু দেখো। 2-এর দাগের প্রশ্নটা বলেছে, এক ব্যক্তি বছরে 6% সরল সুদের হারে 500 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণ নেওয়ার ঠিক 2 বছর পরে 4% সরল সুদে 900 টাকা দ্বিতীয় ঋণ নেয়। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে ওই ঋণ
সুদ সমান হবে ঋণের, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখে নাও যে প্রথম ঋণটা আমি ধরে নিচ্ছি যে মনে করি ওরা যেটা বলেছে সেটা হচ্ছে দুটি ঋণের পরিমাণ, আর যে ঋণ দুটির মোট সুদ তখন সমান হবে প্রথম ঋণ নেওয়ার কত বছর পর দ্বিতীয় ঋণ নিয়েছিল, প্রথম ঋণ নেওয়ার কত বছর পর তার ওই দুটি ঋণের পরিমাণ সমান হবে, ঠিক আছে। তাহলে ধরে নি মনে করি প্রথম ঋণ x বছরের জন্য নিয়েছিল, আমি ধরে নিচ্ছি যে মনে করি প্রথম ঋণ x বছরের জন্য নিয়েছিল। তাহলে এবার দেখো আমার যে টাকাটা ছিল সেটা কত টাকা ছিল, 500 টাকা ছিল, 500 টাকা ছিল, সুদের হার কত 6%, তার আমি একটু না শর্টে করছি, তোমরা একটু করে নেবে। 500 টাকা নিয়েছিল, সুদের হার কত 6%, যে টাকাটা কত বছরের জন্য কেটেছিল x, তাহলে PTR বাই 100, এটা হচ্ছে আমাদের প্রথম। আর দ্বিতীয় যে ঋণটা সে কখন নিয়েছিল, ঠিক তার 2 বছর পর, তার মানে আমাদের কত টাকা নিয়েছিল 900 টাকা নিয়েছিল, কত পার্সেন্ট হারে নিয়েছিল 4% হারে। পরের যে টাকাটা সেটা নিশ্চয়ই আমাদের x - 2 হবে, সেই যে পরের টাকাটা 2 বছর পরে যেটা নিয়েছিল সেটা নিশ্চয়ই আমাদের কি হবে, তার থেকে 2 বছর কম খাটবে, বাই কত হবে 100। এই হচ্ছে আমাদের গল্প। তাহলে দেখো এই দুটা শূন্য, এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা শূন্য, এই দুটা শূন্য ক্যান্সেল, ঠিক আছে। 5 ছক কত হয়ে যাবে 30x সমান 4 9 কত হয়ে যাবে 36x মাইনাস 36 দুগুণে 72। আচ্ছা এটা এদিকে এলে কত হবে -6x ইকুয়াল টু -72, x সমান কত 6 12 72। তাহলে অ্যানসার কত হবে, তাহলে অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে আমাদের 12। অ্যানসার দেখবে 12 বছর পর কিন্তু নিয়েছিল, অ্যানসার দেখবে 12 বছর। আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম ঋণটা সে x বছরের জন্য নিয়েছিল, চলছে x বছরের ঋণ, তারপরের যে ঋণটা নিয়েছিল তার থেকে 2 বছর পরে, তার মানে তুমি একটা জিনিস পাবো যে সময় চলছিল প্রথম ঋণটা তার ঠিক 2 বছর পরে, ওই জন্য টি এর মান কত হচ্ছে x - 2। ওরা বলে দিয়েছিল যে আমাদের দুটো সুদের পরিমাণ আমাদের সমান হবে কত বছর বয়স, তার মানে দেখো এই যে এখানে দুটো শূন্য কেটে দিলাম, 5 ছক 30x, 4 9 36x, আর 36 দুগুণে কত হলো 72, এটা এদিকে এলো -6x সমান 72, x সমান আমাদের কত হয়ে গেল, x সমান আমাদের হয়ে গেল 12। তোমরা এটা লেখে করবে, এটাকে আলাদা করে সুদ বার করবে, এটা হচ্ছে তোমরা আলাদা করে সুদ বার করবে, ঠিক আছে। আমি আর করাচ্ছি না এটা। এরপরে দেখো, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের 6 দাগের একেরটা। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 6 দাগের এক। কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অপেক্ষা, তাহলে দশক স্থানীয় এটা ধরে নাও যে মনে করি দশক স্থানীয় অঙ্ক, মনে করি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক হচ্ছে তার থেকে 6 বেশি, তাহলে x + 6। এবার কি বলছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটা বার করলে কত, সংখ্যাটি হবে, সংখ্যাটা কত হবে 10 × দশক, 10 × দশক যুক্ত একক, তাহলে আমাদের কত আসবে 11x + 6, তাহলে সংখ্যাটা কত হলো 11x + 6। তাহলে অঙ্ক দুটির গুণফল কত, অঙ্ক দুটির গুণফল কত x × x + 6, অঙ্ক দুটির গুণফল কত x × x + 6। শর্তে কি বলেছে, শর্তেটা কি বলেছে, শর্তে বলেছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদের গুণফল সংখ্যা তার চেয়ে 12 কম, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এবার দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে x² + কত হবে 6x, আর এটা দিকে আসলে -11x, আর এখান থেকে কত আসবে গো -6, যেটা এ পাশে আসবে, তাহলে +6 = 0। বাহ, x² + 6x, আচ্ছা 6x কেন হবে, x² - 5x + 6 = 0। তার মানে এখান থেকে দেখো, এবার এখানটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে x² - 3x - 2x + 6 = 0, তাহলে বা x * কত আসবে x - 3 - 2 কমন নিলাও, x - 3 = 0, তাহলে বা কি আসবে x - 2 x - 3 = 0। এবার তোমরা আমাদের যে চেয়েছে কি বলছে, দুটি অঙ্কের সংখ্যা আমাদের কি কি হতে পারে, দুটি অঙ্কের সংখ্যা আমাদের কি কি হতে পারে। আচ্ছা এবার দেখো, তাহলে এবার উপরটা মুছে দিলাম আমি,
এবার যদি আমাদের হয় নতুবা করি তাহলে হয় x - 2 = 0, x = 2, আবার x - 3 = 0, x সমান কত যাবে 3। তাহলে দেখো দুটো সংখ্যা বেরাবে, কিন্তু যদি দশক স্থানীয় অঙ্ক 2 হয়, যদি দশক স্থানীয় অঙ্ক 2 হয় তখন একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক তার থেকে কিন্তু 6 বেশি, তাহলে 8 হবে। এটা একটা হবে। আরেকটা দেখো দশক স্থানীয় অঙ্ক যদি 3 হয়, দশক স্থানীয় অঙ্ক যদি 3 হয়, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক 3 হলে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? তার থেকে আবার 6 বেশি, মানে 9 হবে। তাহলে এর সাপেক্ষে সংখ্যাটা কত হবে? এর সাপেক্ষে সংখ্যাটা কত হবে? 10 × দশক মানে আলটিমেট 2 × 10 + 8, মানে আমাদের কত ছিল 28। আর এইটার সংখ্যাটা কত হবে? 2 × 3 + 9, তাহলে কত হবে? এই 2 × 3 হচ্ছে 3 × 10 + 9, তাহলে কত হবে? 39। তাহলে একটা অ্যান্সার আসবে 28 আর একটা আসবে কত? 39। অ্যান্সার আছে কত? অ্যান্সার আছে 28 এবং 39। ঠিক আছে, দেখো তারপরের অঙ্ক। দেখো তারপরের অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমাদের 2 এর দাগ। 2 এর দাগটা কি আছে? 2 এর দাগটা কি আছে? আমাদের একটা সমাধান দেওয়া আছে x - 3 / x + 3। আমাদের সমাধানটা কি আছে? x - 3 / x + 3 - x + 3 / x - 3 6 পূর্ণ 6 7 = 0। x - 3 / x + 3 - x + 3 / x - 3 + 6 পূর্ণ 6 7। আচ্ছা, এটাকে না ধরে নাও, যে ধরি কি ধরবে? ধরি x - 3 / x + 3 সমান তোমরা a ধরে নাও। তাহলে a ধরলে কি হবে? a মাইনাস, এটা উল্টানো আছে, তাহলে 1/a প্লাস 6 7 তে 42, 6 কত হয়ে যাবে? 48/7 = 0। বাহ, লসাউ করে দাও। তাহলে 7 এ যদি লসাউ করি তাহলে এটা কত হয়ে যাবে? 7² - 7 প্লাস চলে আসবে 48a = 0। তাহলে বা 7² প্লাস 48a - 7 = 0। তাহলে বা 7 7 49 কে ভেঙে 48, 49 একে 49, তাহলে 7² প্লাস 49a মাইনাস a, তাহলে 48a হয়ে যাচ্ছে -7 = 0। এবার তোমরা যেটা করবে সেখান থেকে 7 এ কমন নিয়ে নেবে, তাহলে কত হবে? a + 7 -1 কমন নিয়ে নেবে, a + 7 = 0। তাহলে বা একটা বেরাবে 7a - 1, একটা বেরাবে a + 7 = 0। এই দুটো বর্তনী বেরাবে। আচ্ছা, যদি হয় নতুবা করি তাহলে হয় কি হবে? 7a - 1 = 0, 7a = 1, a সমান কত আসবে? আচ্ছা, a সমান কত আসবে? 1 এর 7। আচ্ছা, এটা কত আসবে? a + 7 = 0, a সমান আসবে আমাদের -7। দেখো এর মান বেরিয়েছে 1 এর 7 আর -7, কিন্তু এর মান তো চাইনি, চেয়েছে x এর মান। তাহলে এবার কি করব আমরা? ওই যে মানটা পুট করেছিলাম, ধরেছিলাম এটা আমরা বস করে দেবো। তাহলে কি আছে? a এর মান যদি বস করাই তাহলে কত হবে? x - 3 / x + 3, এটা সমান আমাদের একটা আসবে 1 এর 7 এবং আরেকটা পোরশন আসবে x - 3 / x + 3, যেটা আসবে আমাদের -7। এবার দেখো যদি আমরা ক্রস গুণ করি তাহলে এটা কত আসবে? 7x - 3 7 21 সমান কত আসবে? x + 3। এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, তাহলে কত আসবে? 7x। আচ্ছা, একবারে করে দিচ্ছি, 7x থেকে x বাদ দিলে 6x সমান এটা যদি এদিকে যায় কত হবে? 21 3 24। তাহলে x সমান কত আসছে আমাদের বাবা? 24/6, 6 4 24। তাহলে x এর মান কত এলো? 4। একই রকম ভাবে এটা যদি করি তাহলে বা x - 3 সমান -7x - 3 7 21। আচ্ছা, বা x + 7x সমান এইখানে আছে -21 আর এইখানে হবে কত? +3। বা 8x সমান কত হবে? -18। বা x সমান আসবে -18/8, 2 9 18, 2 4 8। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি আসছে? x এর মান কত আসছে? x এর মান কি আসছে? 4, -9/4
4 4 কমা মাইনাস 9/4 এই গেল আমাদের 6 এর দাগে 2। এরপরে 7 এর দাগের 1 7 এর দাগের 1 কি বলেছে একটা করণী নিরসক দিয়েছে কত দিয়েছে 3√2 বাই √3 প্লাস √6 √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 দিয়েছে আর একটা দিয়েছে প্লাস √6 বাই √3 মাইনাস √2 দিয়েছে এই হলো অঙ্ক 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 মাইনাস √6 বাই √3 মাইনাস √2। আচ্ছা আমরা এক মানে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ না করে আমরা একবারে করব। হ্যাঁ দেখো উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা করি তাহলে 3√2 এটা কত হবে √3 মাইনাস √6 আর নিচে এর অনুবন্ধী √3 প্লাস √6 আর হয়ে যাবে √3 মাইনাস √6 মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই √6 প্লাস √2 আর হয়ে যাবে √6 মাইনাস √2 মাইনাস একটা প্লাস ছিল মনে হচ্ছে এটা প্লাস ছিল প্লাস √6 ইনটু কত √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 সাথে আছে √3 প্লাস √2। আচ্ছা এই তিনগুলোকে কিন্তু এখন কিন্তু ভেতরে গুণ করবে না কিন্তু একদম এটা রেখে দাও 3√2 ইনটু √3 মাইনাস √6 বাই কত হবে এটাকে যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার করি তাহলে একটা লাইন লিখি √3 তার হোল স্কয়ার মাইনাস √6 তার হোল স্কয়ার কারণ a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই এটা কত হবে একই রকম ভাবে √6 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার প্লাস √6 ইনটু √3 প্লাস √2 এটা কত আসবে √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। এবার দেখো তিনটা বাইরে থাক আর এইটা কেন গুণ করো কারণ তিনটা কেটে যাবে এর সাথে তাহলে এটা কত হবে 3 দুগুণে √6 মাইনাস 6 দুগুণে √12 বাই আমি এখানে কিন্তু একবারে করছি একটু বুঝবে ভালো করে √3 স্কয়ার 3 আর √6 স্কয়ার কত 6 তাহলে 3 মাইনাস 6 মানে কত আসবে মাইনাস 3 √3 স্কয়ার 3 মাইনাস √6 স্কয়ার 6 3 মাইনাস 6 মানে মাইনাস 3 মাইনাস 4 √3 টাকে দিকে গুণ করো তাহলে 3 6 কত 18 মাইনাস √3 দুগুণে 6। আচ্ছা বাই এটাকে একটু স্টেপ জাম্প √6 স্কয়ার 6 √2 স্কয়ার 2 তাহলে 6 মাইনাস 2 কত 4 এটা বুঝতে পারবে প্লাস এটাকে একবার গুণ করে দাও কারণ এখানে 1 বেরাবে তার মানে কত বেরাবে √18 বেরাবে প্লাস √12 বাই √3 স্কয়ার 3 আর √2 স্কয়ার 2 মানে কত হয়ে যাবে 1 এই দেখো এটাই কাটবে এটাই কাটবে এটা তো 1 হয়ে গেল। এবার এটা যদি গুণ করি মাইনাস √6 এখানে যদি আসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √12 মাইনাসে প্লাসে মাইনাস √18 মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাস √18 প্লাসে প্লাসে প্লাস √12 দেখো এইখানে √18 ক্যান্সেল √6 ক্যান্সেল আমার কি পড়ে থাকছে 2√12 এখানে একটা √12 এখানে একটা 2√12 তাহলে 2 তো থাকলোই আর √12 মানে কত √12 মানে কত 2√3 তাহলে কত হলো আর অ্যানসার সঠিক অ্যানসার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 4√3। এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কত দাগ 2 এর দাগ হবে এবং 2 এর দাগের কোশ্চেনটা না ভালো একটা কোশ্চেন কি বলেছে একটু আমরা পড়বো আমাদের বলছে একটি দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সাথে সরল ভেদে আছে ব্যাস এইটুকু আগে পড়ে না আগে আমরা একটু ধরে নিই দেখো যে মনে করি বা ধরি x একক কারণ কেজি টেজি তো দেয়া নেই x একক পাথরের মূল্য আমরা ধরে নিচ্ছি y টাকা তাহলে কি ধরছি x একক পাথরের মূল্য ধরে নিচ্ছি y টাকা তাহলে এটা এখানে কি দেয়া আছে y টা কার সাথে বর্গের সাথে সমান যে দামটা ছিল তার হচ্ছে যে ওজনটা ছিল তার বর্গের সাথে আমাদের কি আছে সরল ভেদে আছে বর্গের সাথে সরল ভেদে আছে। এবার দেখো পাথর তিনটাকে আমরা একটা কাজ করি যে অনুপাতটা দেয়া আছে না পাথর টুকরো তিনটির ওজনের অনুপাত তাহলে এটা একটু লিখি পাথরের টুকরো তিনটির আচ্ছা একটু মনে করে ধরে নি মনে করে পাথরের টুকরো তিনটির ওজন
যথাক্রমে কত কত অনুপাত আছে, অনুপাতটা যেটা দেওয়া আছে 3:4:5, তাহলে কি ধরে নিচ্ছি 3k একক, 4k একক, আর কে 5k একক। তাহলে মোট ওজন কত, মোট ওজন কত, মোট ওজন হচ্ছে 3k প্লাস 4k প্লাস 5k, 5 4 9 3 কত হলো 12k। তাহলে মোট ওজন কত আমাদের 12k। তাহলে অতএব যখন পাথরটা ভাঙেনি তখন 12k ছিল, তখন দামটা ছিল কত, মানে আসল মূল্য, আসল মূল্য কত, আসল মূল্য এই দেখো, এইটাকে দেখো, এইখানে যদি আমরা এখানটাকে যদি আমরা ভেরিজিয়াসটাকে ভাবি, তার মানে আমাদের আসল মূল্য কত হবে 12k তার হোল স্কয়ার, আসল মূল্য কত হবে 12k তার হোল স্কয়ার, তার মানে কত আসবে 144k স্কয়ার। অবশ্যই মূল্যটা আমাদের চলে আসবে টাকা। তাহলে আসল মূল্য কত ছিল 12k তার হোল স্কয়ার, মানে 144k স্কয়ার। এবার দেখো যদি আলাদা আলাদা করে মূল্য বার করা হয়, মানে পাথরটা ভাঙার পরে মূল্য, তাহলে পাথরটি ভাঙার পর কি রয়েছে, তাদের মূল্য যথাক্রমে, তাহলে পাথরটা ভাঙার পর মূল্য আমাদের কি হবে, যখন 3k ছিল তাহলে নিশ্চয়ই 3k তার হোল স্কয়ার, 3k তার হোল স্কয়ার টাকা, আর কে 4k তার হোল স্কয়ার টাকা, আর কে 5k তার হোল স্কয়ার টাকা। তাহলে ভাঙার পর তাদের মূল্যটা কি ছিল, এইভাবেই ভাগ হয়েছে। তাহলে 3k তার হোল স্কয়ার, 4k তার হোল স্কয়ার, 5k তার হোল স্কয়ার। তাহলে মোট মূল্য এখন কত, মোট মূল্য কত 3k তার হোল স্কয়ার মানে আলটিমেট 9k স্কয়ার, 4 4 16k স্কয়ার, 5 5 25k স্কয়ার। তাহলে দেখো 16 9 25 25 কত হয়ে গেল, এখন দাম হয়ে গেল 50k স্কয়ার টাকা। আগে দাম কত ছিল 144k স্কয়ার টাকা, এখন আমরা কত পাচ্ছি 50k স্কয়ার টাকা। তাহলে শর্তে এই দুটার যে বিয়োগফল সেই টাকাটাই তো আমাদের ক্ষতি হয়েছে, যেটা দেওয়া আছে দেখো 9400 টাকা। তাহলে শর্তে কি লিখবো, শর্তে কি লিখবো 144k স্কয়ার বিযুক্ত 50k স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে এইটা। তাহলে কত হচ্ছে আমাদের 4, এটা তো 5 11 5 14, ঠিক আছে, এই 11 5 এখানে হবে 9, তো এত k স্কয়ার ইকুয়াল টু আমাদের কত আসছে 9400। তাহলে বা k স্কয়ার সমান আমাদের আসবে 100, বা কত আসবে k সমান আমাদের আসবে 10। তাহলে k এর মান কত এলো 10 এলো। তাহলে ওরা যেটা চেয়েছে সেটা হচ্ছে পাথরটার আসল মূল্য কত। তাহলে k এর মান যদি 10, আমরা আসল মূল্য কোথায় ছিল এখানে, তাহলে k এর মান 10 হলে আসল মূল্য তাহলে কত দাঁড়াবে, আসল মূল্য কত দাঁড়াবে 144 তার সাথে k স্কয়ার, তাহলে 10 তার হোল স্কয়ার, তাহলে 14400 টাকা। এইটাই হয়ে যাবে আমাদের কি হবে পাথরটার আসল মূল্য। আমি আবার একবার বলে দিচ্ছি, যখন পাথরটা ভাঙেনি তখন ওজন ছিল কত ছিল 12k ছিল, তার সাপেক্ষে আমাদের মূল্যটা তখন কত 12k তার হোল স্কয়ার মানে 144k স্কয়ার। এবার পাথরটা ভেঙে গেছে, তাহলে আলাদা আলাদা টুকরোগুলো আলাদা করে আমাদের দাম কত 3, যখন 3k ছিল ওজনটা তখন মূল্যটা আমাদের কত 3k তার হোল স্কয়ার মানে কত 9k স্কয়ার। যখন আমাদের 4k ছিল তখন আমাদের মূল্যটা কত 4k তার হোল স্কয়ার মানে 16k স্কয়ার। এবং যখন আমাদের কত ছিল 5k ছিল তখন আমাদের কত হবে 5k তার হোল স্কয়ার মানে কত 25k স্কয়ার। এই তিনটাকে যখন যোগ করছি আমাদের 50k স্কয়ার। প্রথমে আমাদের যে মূল্যটা পেয়েছিলাম 144k স্কয়ার, যখন ভাঙেনি, ভাঙার পরে আমি মূল্যটা কত দেখলাম 50k স্কয়ার। এদের মধ্যে যে বিয়োগফলটা সেটাই কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। তাই শর্তে এদের দুজনের বিয়োগফল সমান আমাদের 9400। আর k এর মান বার করলাম, k এর মানটা আমি এখানে পুট করে দিলাম, আসল মূল্য তো আমাদের বার করানো ছিল, সেখানে আমরা ইয়েটা পুট করে দিলাম, মানটা পুট করে দিলাম, সেখানে আমাদের যেটা বেরালো সেটাই হচ্ছে আমাদের পাথরটার আসল মূল্য। ব্যাস, যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগের 1। কি আছে x স্কয়ার মাইনাস yz বাই a সমান y স্কয়ার মাইনাস zx বাই b z স্কয়ার মাইনাস xy বাই c, এটা সমান দেওয়া আছে, দিয়ে বাম পক্ষ ডান পক্ষ। আচ্ছা একটা কাজ করো, এটা সমান না এক ঘুরি দিতেও পারো, কোনো অসুবিধা নেই, বা 1/k ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। ব্র্যাকেটে তোমরা লিখবে k সমান অশূন্য ধ্রুবক। তাহলে একটা জিনিস দেখো, এই x স্কয়ার মাইনাস yz বাই a সমান যদি k হয় বা k 1/k হয়, তাহলে কি হবে কেটে দিকে গুণ হয়ে যাবে। তাহলে a সমান কত k ইনটু x স্কয়ার মাইনাস yz। একই রকম ভাবে y স্কয়ার মাইনাস zx বাই b সমান 1 বাই যদি k হয়,
তাহলে b সমান কত আসবে k ইনটু y স্কয়ার মাইনাস zx। আর একই রকম ভাবে z স্কয়ার মাইনাস xy বাই c সমান যদি 1/k হয় তাহলে c সমান 1/k হয়, তাহলে c সমান কত আসবে k ইনটু z স্কয়ার মাইনাস xy। abc এর মান বার করে নিচ্ছি। এবার আমরা বাম দিকটার কাজ করব, বাম পক্ষ। বাম পক্ষটা কি আছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইনটু কত আছে x প্লাস y প্লাস z। আচ্ছা a প্লাস b প্লাস c এর মান কত? আচ্ছা a প্লাস b প্লাস c তাহলে k ইনটু x স্কয়ার মাইনাস yz প্লাস k ইনটু y স্কয়ার মাইনাস zx প্লাস k ইনটু z স্কয়ার মাইনাস xy। এটা তো আছেই, এটা তো আছেই, তার সাথে কি আছে x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z। এবার k টাকে না বাইরে করে দাও, তাহলে k টাকে বাইরে করে দাও আর ওটাকে সামনে নিয়ে চলে আসে, x প্লাস y প্লাস z কে আমরা কি করেছি সামনে নিয়ে চলে আসছি। এবার দেখো এটাকে একটু যদি সাজাই তাহলে x স্কয়ার রাখছি তারপরে রাখছি প্লাস y স্কয়ার রাখছি তারপরে রাখছি প্লাস z স্কয়ার রাখছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস এবার রাখছি xy মাইনাস yz মাইনাস zx। একটা সূত্র মনে পড়ছে না তোমাদের? ক্লাস 9 এ ছিল না a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। কার সূত্র ছিল? কার সূত্র ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ছিল না? এখানে xyz আছে, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এটা গেল আমাদের বাম পক্ষটা। এবারে যদি আমরা ডান পক্ষটা করি, এটা দেখো বাম পক্ষটা ভালো করে বুঝে নাও। এবার দেখো যদি ডান পক্ষটা করি, এটা মুছলাম কারণ ওই উপরটা মুছলে অসুবিধা হয়ে যাবে। ডান পক্ষটা করি, ডান পক্ষটা কি আছে ax প্লাস by প্লাস cz, ax প্লাস by প্লাস cz আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের x টা আমাদের বাইরে থাক ইনটু এর মানটা বসাই k ইনটু x স্কয়ার মাইনাস yz প্লাস y টাকে বাইরে রেখে দিই, b এর মান বসাই k ইনটু y স্কয়ার মাইনাস zx প্লাস z টাকে বাইরে রেখে দিই, c এর মান বসাই k ইনটু কত z স্কয়ার মাইনাস xy। আচ্ছা একটা কাজ করো, পুরোটার থেকে আমাদের পুরোটার থেকে k টা কমন নিয়ে নাও, তাহলে k টা যদি কমন নিয়ে নি, k টা যদি কমন নিয়ে নি কি আসবে x আর x স্কয়ার আসবে x কিউব মাইনাস xyz প্লাস y স্কয়ার কত হবে y কিউব মাইনাস xyz আর z আর z কত হবে z কিউব মাইনাস xyz। তাহলে k টা যদি আমার বাইরে রয়ে যায় তাহলে দেখো এইটা একটু সাজিয়ে নিলে কত হবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। তাহলে এটাই আমাদের দেখো বাম পক্ষও বেরিয়েছিল, তাহলে আমাদের কি হয়ে গেল বাম পক্ষ সমান, অতএব তোমরা লিখবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। একটা প্রমাণ হলো, দিয়ে কি বলেছে আবার অথবা একটা প্রমাণ করতে হবে x সমান y সমান z। একটা জিনিস তুমি ভাবো x সমান y সমান z আছে, এইখানটা না এটা প্রমাণ করার জন্য একটা কাজ নিতে হবে, কনস্ট্যান্ট কে একটা ফিক্সড করতে হবে। কিরকম? এটা এরকমই লিখবে, যদি যদি k সমান 0 হয়, যদি k সমান 0 হয় তখন কি হবে x স্কয়ার মাইনাস yz বাই a সমান তোমার 0 হবে, আবার y স্কয়ার মাইনাস zx বাই b সমানও 0 হবে, এবং z স্কয়ার মাইনাস xy বাই c সমান আমাদের কত হবে 0 হবে। তাহলে x স্কয়ার মাইনাস yz ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস yz সমান 0। এরপরে কি হবে? এরপরে যেটা হবে, এরপরে কত হবে y স্কয়ার মাইনাস zx সমান 0 হবে, একই রকম ভাবে কত হবে z স্কয়ার মাইনাস xy সমানও 0 হবে। এইখানটা তাহলে কি হবে x স্কয়ার সমান আমাদের কি আসবে yz, y স্কয়ার সমান আমাদের আসবে zx আর z স্কয়ার সমান কত আসবে xy। আচ্ছা এটা কাজ করো, এই যে উভয় পক্ষ এর না x দ্বারা গুণ করে দাও, তাহলে x কিউব সমান কত আসবে xyz, y কিউব সমান কত আসবে xyz, z কিউব সমান কত আসবে xyz। এবার তুমি দেখো এই যে তিনটাই আমাদের xyz হলো, এই যে তাহলে আমরা বলতে পারি অতএব x কিউব সমান y কিউব সমান z কিউব। তারপরের লাইনেই বলতে পারি x সমান y সমান z, এটাই তো আমার চেয়েছে। তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে যে যখন এই x সমান y সমান z প্রমাণ করবে তখন কিন্তু একদম মাস্ট একটা ইকুয়েশন ধরবে, সেটা হচ্ছে k সমান 0 যদি হয়। তাহলে এই হলো আমাদের 8 এর দাগের 1। এবার দেখো তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগের 2।
এবার যেটা করাবো সেটা হচ্ছে তোমার 8 এর দাগের 2 এটা কি আছে 2x/3 সমান 4y/5 সমান 7z/9 এটা হলে এটার মান কত? আচ্ছা ঠিক আছে, এটা সমান তুমি কে ধরে নাও, ব্র্যাকেটে লিখবে কে সমান অশূন্য ধ্রুবক। তাহলে 2x/3 সমান যদি আমাদের কে হয় তাহলে x সমান কত বেরাবে? 3k/2। x সমান কত বেরাবে? 3k/2। 4y/5 সমান যদি কে হয় তাহলে y সমান কত বেরাবে? 5k/4। আর একই রকম ভাবে 7z/9 ইকুয়াল টু যদি কে হয় তাহলে z সমান কত আসবে? 9z/7 আসবে। কত আসবে? z সমান 9k/7। z সমান আসবে আমাদের কত? 9k/7। এবার কার মান বার করতে বলেছে? অতএব 4x প্লাস 12y মাইনাস 21z/3y। তাহলে 4x এর দেখি 4 ইন্টু 3k/2 প্লাস 12 ইন্টু 5k/4 প্লাস প্লাস নয় মাইনাস আছে 21 ইন্টু 9k/7 বাই 3y। 3 ইন্টু y এর মান কত? y এর মান কত? 3y আছে। 3 ইন্টু y এর মান হচ্ছে 5k/4। থাক, 2 2 4 কেটে গেল, 4 3 12 কেটে গেল, 7 3 21। তাহলে কত আসবে? 6k প্লাস 3 5 15k মাইনাস 3 9 কত? 27k বাই 3 5 কত? 15k বাই 4। ঠিক আছে, আচ্ছা কত বেরোবে এটা? 15 আর 6 21k, 21k মাইনাস 27k বাই 15k আর বাই 4টা না আমরা একটা কাজ করি, উপরে গুণ করে দিই। তাহলে এখান থেকে কত বেরোবে? এখান থেকে কত বেরোবে? 21 আর 6 আর 27 6 4 6 24k মাইনাস 24k বাই কত বেরোবে? 15k। কে কে ক্যান্সেল, 3 5 15 3 8 24। তাহলে সঠিক অ্যান্সার -8/5। সঠিক অ্যান্সার কত হলো? -8/5। এই হলো আমাদের কি হলো? 2 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হলো। তাহলে শেষ হয়ে গেল 8 এর দাগের অঙ্ক। দেখো 9 এর দাগের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি আছে? উপপাদ্য আছে, উপপাদ্য প্রয়োগ এগুলো করবে। 11 এর দাগে আমাদের আছে কি? সম্পাদ্য আছে, সম্পাদ্য গুলো করবে। তার মানে 9 10 11 আমি কিন্তু করাচ্ছি না। আমাদের যেটা করাবো সেটা হচ্ছে কত? ওইগুলা তো হয়ে গেল। 12 এর দাগ, 12 এর দাগের দেখো, 12 এর দাগের 1, 12 এর দাগের 1 কি বলেছে? আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের তো বইয়ে আছে। বইয়ে কি বলা আছে জানো? এটা বইয়ে যেটা আছে সেটা হচ্ছে tan দিয়ে আছে। আমি একটু আপাতত বুঝিয়ে দিচ্ছি এর সর্বনিম্ন মান কত, একটু দেখে নেবে। বইয়ে দেখবে এটা উদাহরণে tan দিয়ে আছে, আমি এটা এমনি করে দিচ্ছি। কি আছে? 4 cosec স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা। 4 cosec স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা। তো এটা কি করবে? এটাকে একটা কাজ করো, 2 cosec আলফা তার হোল স্কয়ার প্লাস 3 sin আলফা তার হোল স্কয়ার। কি করলাম? 2 cosec আলফা তার হোল স্কয়ার প্লাস 3 sin আলফা তার হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলছি। তাহলে 2 cosec আলফা মাইনাস 3 sin আলফা তার হোল স্কয়ার। তাহলে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু 2 cosec আলফা ইন্টু 3 sin আলফা। তাহলে কি হলো? 2 cosec আলফা মাইনাস 3 sin আলফা তার হোল স্কয়ার প্লাস 2 2 4 4 3 12 cosec আলফাটাকে করে দিচ্ছি 1/sin আলফা ইন্টু sin আলফা। এইখানে কেটে গেল। তাহলে দেখো এইটার এই যে স্কয়ার পোরশনটার এর সর্বনিম্ন মান কত? এর সর্বনিম্ন মান কত? এ স্কয়ার পোরশনটা সর্বনিম্ন মান 0, কারণ বাইরে স্কয়ার আছে। যদি মাইনাসও হয় তাহলে বাইরে স্কয়ার হলে পজিটিভ বেরিয়ে যাবে। তাহলে এর সর্বনিম্ন মান কত? 0। তাহলে এই যে পুরো রাশিটা এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে তবুও দেখো 12 পড়ে থাকবে। তার মানে অতএব 4 cosec স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে? 12। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে একটা যে স্যার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর তো আরেকটা সূত্র হয় স্যার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি a প্লাস b তার হোল স্কয়ার হয়েও যায় এবং এর সর্বনিম্ন মান যদি 0 হয়
তখন এখানে কি থাকবে -12 পড়ে থাকবে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে দুটো রাশির যেখানে স্কোয়ার টার্ম আছে সেখানে কি কখনো তার মান মাইনাস আসতে পারে? এই জন্য এটা সম্ভব নয়। কিন্তু মনে রাখবে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র হতো a প্লাস b তার হোল স্কোয়ার -2ab, তখন এই প্লাস পোর্শনটার ক্ষুদ্রতম মান 0 এর জন্য এই পুরো রাশিটার ক্ষুদ্রতম মান কত আসতো? -12। তুমি একটা জিনিস বুঝো যে আমার যে অঙ্কটার ক্ষুদ্রতম মান চেয়েছে সেটা দেখো স্কোয়ার টার্মের, তাহলে যেহেতু স্কোয়ার টার্মে তাহলে তার মান কখনো ঋণাত্মক আসতে পারে না। তাহলে তোমরা এটা মনে রাখবে এবং এর সর্বনিম্ন মান কত হবে? 12। ঠিক আছে, এরপরে আমরা করব 2 এর দাগ। এরপরে আমরা করব 2 এর দাগ। দেখো কার মান দেওয়া আছে? sin থিটা সমান কত দেওয়া আছে? sin থিটা সমান দেওয়া আছে a/b। কার মান প্রমাণ করতে বলতে কত? sec থিটা মাইনাস cos থিটার মান প্রমাণ করতে হবে। sec থিটা মাইনাস cos থিটা সমান কিছু একটা দিয়েছে, এটা প্রমাণ করতে। এবার একটা জিনিস বুঝো, এই sec থিটাটাকে যদি করি 1/cos থিটা মাইনাস cos থিটা, তাহলে কি আসবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos থিটা। আচ্ছা 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বাই cos থিটা। আচ্ছা এটাকে না আমরা একটা রুটের মধ্যে করলি, তাহলে এটাকে কি লিখবো? sin স্কয়ার থিটা বাই cos থিটা মানে কত? √1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো sin স্কয়ার থিটার ভ্যালু কত? মানে sin থিটার ভ্যালু a, তার মানে a স্কয়ার বাই b স্কয়ার বাই √1 মাইনাস কি হবে? স্কয়ার বাই b স্কয়ার। এটা মনে রাখবে। আচ্ছা এই টার্মটাকে আমি কি করছি? আমি উপরে করছি, আমি উপর দিকে করছি। তাহলে আমাদের কত আছে? a স্কয়ার বাই b স্কয়ার আছে বাই, এটা যদি রুটের ভেতরে করি √, কি আসবে? a স্কয়ার, সরি এটা দিকে হলো b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। এই b স্কয়ার যখন রুট থেকে বেরাবে তখন b হয়ে বেরাবে, যখন b স্কয়ার বেরাবে তখন b হয়ে বেরাবে। তাহলে কি হবে? a স্কয়ার বাই b স্কয়ার আছে। এবার দেখো b হয়ে যদি বেরায় তাহলে এই bটা উপরে উঠে যাবে, তাহলে b বাই কত হবে? √b স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার দেখো এই একটা b যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে একটা b পড়ে থাকবে, তাহলে অ্যানসার কত হবে? a স্কয়ার বাই b ইনটু √b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, a স্কয়ার বাই b ইনটু √b স্কয়ার মাইনাস a স্কয়ার। এই হলো আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগ। এরপরে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে 3 এর দাগ। দেখো 3 এর দাগের কি বলেছে? এ ত্রিভুজ ABC। আচ্ছা ABC যখনই ত্রিভুজ বলেছে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত হয়ে যাবে? 180 ডিগ্রি। কার মান চেয়েছে? sin অফ a প্লাস b বাই 2। sin অফ কি? a প্লাস b বাই 2 প্লাস cos অফ b প্লাস c বাই 2। আচ্ছা একটা জিনিস তোমরা বলো আমাকে, একটা জিনিস বলো, sin অফ a প্লাস b, a প্লাস b এর মান কত? 180 মাইনাস c, তাহলে কত? 180 মাইনাস c বাই 2 প্লাস cos b প্লাস c এর মান কত হবে? এটা সেদিকে যাবে 180 মাইনাস a বাই 2। এবার দেখো sin অফ এই একবার 180 বাই 2 করব, তার জন্য 90 হবে, মাইনাস আর একবার কি করব? c বাই 2 প্লাস cos একই রকম ভাবে 180 বাই মানে 90 মাইনাস কত আসবে? a বাই 2। তাহলে sin অফ 90 মাইনাস থিটা cos c বাই 2 প্লাস cos অফ 90 মাইনাস থিটা sin a বাই 2। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, দেখো cos c বাই 2 প্লাস sin a বাই 2, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এটা কিন্তু আমাদের করতে বলেছে। তাহলে এই হলো আমাদের 12 দাগের অঙ্কগুলো সব শেষ হলো। ঠিক আছে, কত? 13 দাগের 1। একটা বাড়ির ছাদ থেকে কেবল বাড়ির ছাদ ও তলদেশ থেকে, আচ্ছা ঠিক আছে বাড়ির ছাদ একটু নিচে দিকটাই করে রাখি। ছাদ ও তলদেশ থেকে 30 মিটার উঁচু একটা খুঁটি শীর্ষের অবনতি, আচ্ছা একটা খুঁটি হোক আর একটা বাড়ি। এবার কি বলেছে? অবনতি কোণ 60 ডিগ্রি। দেখো এইখান থেকে যখন আমাদের শীর্ষের অবনতি কোণ হবে তার মানে বাড়ির উপর থেকে দেখছি এই জায়গাটা, এটা দিয়ে দিই, এটা কত হয়ে গেছে? 60 ডিগ্রি। আচ্ছা এখানে একটা মিশিয়ে দিই, এই দাগটা একটু স্ট্রেট করে দিই, ব্যাস। এটা এই জায়গাটা কত দিয়ে আছে? 30 মিটার দিয়ে আছে। আচ্ছা আর কি বলেছে? উন্নতি কোণ। তার মানে এইখান থেকে নিশ্চয়ই উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণটা কত ডিগ্রি? এই জায়গাটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা নামগুলো দিয়ে দিই, এ বি সি ডি ই এফ, ব্যাস। আচ্ছা এইটা যদি 60 ডিগ্রি হয় তার মানে একান্তর কোণ এই জায়গাটাও আমাদের কত হয়ে যাবে? 60 ডিগ্রি। আমাদের কার মান বার করতে বলছে? আমাকে বিডির মান বার করতে বলছে, বাড়িটার উচ্চতা।
এবার দেখো কি কি দেওয়া আছে একটু দেখে নিই। এখানে খুঁটিকে সিডি যেটা আছে 30 মিটার দেওয়া আছে। কোণ এ বি এফ সমান একান্তর কোণ বি এফ সি সমান কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে। আর একটা মান দিয়ে আছে কোণ এফ ডি ই কত দিয়ে আছে? 30 ডিগ্রি। আচ্ছা কিভাবে বার করতে হবে সেটা একটু বলে দিই। দেখো এইটা থেকে এই ত্রিভুজটা ট্যান ফেলে এটা বার করব, এটা থেকে এটা সমান হয়ে যাবে, একে ট্যান 60 বলে এটা বার করব, এটা আর এটা যোগ করব, কারণ এটা 30 মানে এটাও আমাদের 30 হবে। এবার দেখো আমরা কি করব, ত্রিভুজ এফ ই ডি এর ত্রিভুজ এফ ই ডি এর কি করব, ট্যান 30। ট্যান 30 মানে কি লম্ব, লম্বর মান কত? ইএফ বাই ভূমিকে ইডি। ট্যান 30 এর মান কত? 1/√3। ইএফ এর মান কত? 30 বা ইডির মান হচ্ছে আমাদের ইডিএই থাক, ইডির মান আমাদের ইডিএই থাক। এবার দেখো বা ইডি সমান কত আসবে? 30√3। আচ্ছা ইডি যদি 30√3 হয় তাহলে অতএব আমরা লিখতে পারি তো বাবা, অতএব তো লিখতে পারি আমরা সিএফ সমান 30√3 মানে 30√3 মিটার। এটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করব, এখন ত্রিভুজ বিএফসি এর, এখন ত্রিভুজ বিএফসি এর কি করব, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি কত হবে? লম্ব, লম্বর মান কত? বিসি বাই ভূমি কত? এফসি। ট্যান 60 এর মান কত? √3 ইকুয়াল টু বিসির মান কত আমি জানিনি, কিন্তু এফসির মান আমি একটু আগে বার করলাম, সিএফ কত? 30√3। তাহলে বিসি সমান কত হবে? বিসি সমান কত হবে? এই 30√3 আর √3 গুণ করলে কত হবে? 30 × √3 মানে 3 30 হয় 90 মিটার। বিসি কত হয়ে গেল? 90 মিটার। তাহলে আমার যেটার কার মান চেয়েছে? বিডি। বিডি মানে কত? বিসি প্লাস সিডি। বিসির মান কত বেড়েছে? 90। আর সিডি মানে কত? ইএফ যা সিডিও তা। এখানে সিডি সমান আমরা এখানেও ইএফও লিখে দিতে পারি। তাহলে সিডি যা ইএফ তা। আচ্ছা এখানে সিডি সমান থাকেনি, এটা ইএফ সমানই ছিল, যেটা সমান আমাদের সিডি হয়েছে। ইএফ সমানই ছিল, যেটা সমান আমাদের সিডি হয়েছে। তাহলে সিডির মান কত? 30। তার মানে 90 30 কত? 120। তাহলে আমাদের যে বাড়িটার উচ্চতা সেটা কত হয়ে গেল আমাদের? 120 মিটার। লেখাটা একটু বইয়ের না একটু চেঞ্জ করতে হতো, তাহলে আমাদের ঠিক হয়ে যেত আর কি। ঠিক আছে, ব্যাস। এরপর দেখো 2 এর দাগ। পরীক্ষা যদি পড়ে না লেখাগুলো খুব সুন্দরভাবে থাকবে, এরকম ভাবে বিচ্ছিরি ভাবে থাকবে না, বুঝতে পারবে। এখানে আরেকটু লেখাটা না অ্যাড করলে ভালো হতো, বোঝা যেত ভালো করে। তো যাই হোক, তোমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো পড়বে বা যেগুলো দেবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, এবং ভালো করে করবে। এখান থেকে কিন্তু বাইরের কোশ্চেন আসার কিন্তু খুব সম্ভাবনা আছে, করাবো বাইরের কোশ্চেন করাবো। দেখো 2 এর দাগ কি বলেছে, দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 150 মিটার। ঠিক আছে, দূরত্ব দুজনের মধ্যে 100, দুটো স্তম্ভ আছে। এবার কি বলেছে, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। আচ্ছা একটার উচ্চতা আমি যদি এটা ধরি, কম করে একটা ধরি, আচ্ছা মোটামুটি একটার উচ্চতা মোটামুটি 3 গুণ যাবে, মোটামুটি 3 গুণ, ব্যাস এইরকম। এবার কি বলেছে, একটার উচ্চতা একটা 3 গুণ, তার মানে আমি যদি এটা x ধরে নিই, তার মানে এই উচ্চতাটা হয়ে যাবে 3x। এবার কি বলেছে দেখো, এবার কি বলেছে, স্তম্ভদের পাদদেশে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে, আচ্ছা মাঝের বিন্দু এখানটা, মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এই জায়গাটা যদি আমি থিটা ধরি, তাহলে আমার যে অপোজিট যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, সেই অ্যাঙ্গেলটা আমাদের আসবে কত? 90 মাইনাস থিটা, যদি থিটা ধরি, পূরক কোণ, একে অপরের পূরক কোণ। আচ্ছা এবার আমাকে কি চেয়েছে, কি চেয়েছে? ছোট স্তম্ভটির উচ্চতা, এইটার উচ্চতা চেয়েছে, ব্যাস কোনো অসুবিধা নেই। দেখো আমি একটা নাম দিয়ে দিই, এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি, এটা ই দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার আমরা একটু না ধরে নিই, মনে করি ছোট স্তম্ভটির দৈর্ঘ্য x মিটার, আর যে বড় স্তম্ভটা আছে, বড় স্তম্ভটির দৈর্ঘ্য তাহলে কত হবে? 3 গুণ, 3x মিটার। আচ্ছা এবার দেখো এই সি বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু বিডি এর, তার মানে এই বিসি সমান কত হবে? বিসি সমান আমাদের 75 হয়ে যাবে, আর এখানে সিডি কত হয়ে যাবে? সিডি আমাদের 75 মিটার হবে। আচ্ছা আচ্ছা মিটার তো ওরা দিয়েছে কি, এককটা কিসে দিয়েছে? মিটারে দিয়েছে, ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার দেখো তুমি কি করবে, আরো কিছু ডাটা অ্যাড করলাম, যে মনে করি, আচ্ছা মনে করি একবার লিখেছি, এবং কোণ এসি
বি সমান থিটা হলে কোণ ইসিডি পরস্পর পূরক কোণ মানে 90 মাইনাস থিটা। আচ্ছা বিসি সমান সিডি সমান আমাদের 75 মিটার চলে আসবে, কারণ হাফ হাফ মধ্যবিন্দুতে আছে। এবার তুমি দেখো কিভাবে করব, দেখো একটা কাজ করো, এই যে ত্রিভুজ এবিসি এর আমরা যদি ট্যান থিটা বার করি, ট্যান থিটা, কারণ দেখো এটা 75 আর এটা এক্স, লম্ব আর ভূমির মধ্যে আমাদের যে রিলেশন সেটা কিন্তু ট্যানের রিলেশন, কটও করতে পারি স্যার, কট কেন করবেন না, কটও করতে পারি। তাহলে ট্যান থিটা সমান আমাদের কত আসবে, এবি বাই বিসি। তাহলে ট্যান থিটা সমান কত হলে এবির মান কত এক্স আর বিসির মান কত 75, ঠিক আছে। ব্যাস এই দিকটা আমরা আরেকটা ত্রিভুজ করি, ত্রিভুজ ইসিডি এর tan অফ 90 মাইনাস থিটা, tan অফ 90 মাইনাস থিটা সমান কত হবে, ইডি হবে বাই সিডি হবে। tan অফ 90 মাইনাস থিটা পূরক কোণে কি সূত্র গো, cot থিটা, আর ইডির মান কত 3x, সিডির মান কত 75। আচ্ছা এটা না tan এ কনভার্ট করে নি, বা 1 বাই tan থিটা ইকুয়াল টু 3x বাই কত হবে 75, উভয় পক্ষকে ঘুরিয়ে দাও। আচ্ছা এখানটাই লিখে দিই, বা tan থিটা সমান কত আসবে 75 বাই 3x। এবার তুমি একটা জিনিস বুঝো, এই যে জায়গাটা এটা একটা tan থিটার মান আছে, এই যে জায়গাটা এখানে একটা tan থিটার মান, তাহলে কি করবে তুলনা করে পাও, এটা 1 নম্বর দিয়ে দিতে পারো আর এটা 2 নম্বর দিয়ে দিতে পারো। এবার দেখো 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 কি করবে তুলনা করে পাই বা মান বসিয়ে পাই, একই ব্যাপার, তুলনা করা যায় মান, তার মানে কি আসবে x বাই 75 সমান 3x 75 বাই 3x, 75 বাই 3x আসবে। তাহলে কি হলো x বাই 75 সমান 75 বাই 3x হলো। এবার দেখো, এবার এখানটা আমি ছোট করে ক্যালকুলেশনটা করছি, বা 3x আর x এর কত হয়ে যাবে 3x স্কয়ার সমান আমাদের কত হয়ে যাবে 75 গণিত 75, 75 ইনটু কত হয়ে যাবে 75, বা x স্কয়ার সমান কত 75 ইনটু 75 বাই 3, 3 25 75, কত হবে 3 25 75। এবার দেখো এখানটা আবার একটু ছোট করে করছি, বা x সমান আমাদের কি আসবে রুট ওভার অফ 25 ইনটু 75, 75 কে আমরা লিখবো 25 ইনটু 3, 3 25 75। তাহলে বা x সমান আমাদের কি আসবে, দুটো 25 আছে, তাহলে 25 আর আমাদের একটা √3 রয়ে যাবে 25 √3, তাহলে x এর মান আমাদের কত বের হলো 25 √3। x ই হচ্ছে আমাদের কি হলো ছোট স্তম্ভটার দৈর্ঘ্য, তাহলে x এর মান যেহেতু আমাদের 25 √3, তাহলে x ই হলো আমাদের কি ছোট স্তম্ভটার দৈর্ঘ্য। তাই কি হবে ছোট যে স্তম্ভটা ছিল তার দৈর্ঘ্যটা হয়ে যাবে 25 √3 মিটার। যদি বড় স্তম্ভ চাইতো তার সাথে আরো 3 গুণ হয়ে যেত 75 √3 মিটার। এই হলো আমাদের 12 দাগের দুটো অঙ্ক, সেটা হচ্ছে 14 দাগের 1। কি বলছে, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলে আয়তন অপরিবর্তিত রেখে তারের দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি পেতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা ধরে নিই যে মনে করি তারটির ব্যাসার্ধ আর এককটা কি দেয়, এককটা কিছু দেয়নি, আমি আর একক ধরে নিচ্ছি, আর একক। আচ্ছা ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস সমান চলে আসবে আমাদের 2 আর একক। আচ্ছা উচ্চতাটাও ধরে নিচ্ছি, উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ একক, উচ্চতা কত ধরলাম এইচ একক। তাহলে এবার আমার কি বলেছে আয়তনটা দেখে নি, অতএব আয়তন সমান তাহলে কত, এখন আয়তন কত আমাদের হবে, আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার কি করেছে ব্যাসের দৈর্ঘ্য 50% কমানো হয়েছে, তাহলে কি লিখবো ব্যাসের দৈর্ঘ্য 50% কমানো হলে ব্যাসের দৈর্ঘ্য হবে, আমার আগে 2 আর ছিল, এখন আমাদের 50% কমে গেছে, মানে 50/100, এটা কেটে গেল, তাহলে কত যাবে আর একক। তাহলে ব্যাস যদি আর একক হয় তাহলে এখন ব্যাসার্ধ কত হবে, এখন ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের r/2 একক। ব্যাস এবার দেখো আমার এখানে কি হয়েছে, আমার নিশ্চয়ই উচ্চতাটাও পরিবর্তন হয়েছে, কারণ আয়তন তোমাকে যদি দেখাতে হয় তাহলে উচ্চতাটা পরিবর্তন হয়েছে। আমি ধরে নিচ্ছি এখন উচ্চতা, এবং মনে করি আবার একটু মনে করতে পারো যে মনে করি এখন উচ্চতা ক্যাপিটাল এইচ ধরে নাও, এখন উচ্চতা ক্যাপিটাল এইচ একক, তাহলে আয়তন কত হবে,
আয়তন কত হবে পাই r/2 তার হোল স্কয়ার ইনটু ক্যাপিটাল এইচ ঘন একক। যেটা বলেছে প্রশ্নে আয়তনটা কিন্তু অপরিবর্তিত থাকবে, তাহলে শর্তে আমার যে আগের যে ছিল তাহলে আমাদের কত এই যে পাই এটাই লিখি না r/2 তার হোল স্কয়ার ইনটু ক্যাপিটাল এইচ সমান পাই r স্কয়ার এইচ। ঠিক আছে, এই পায়ে ক্যান্সেল, এইখানে আর স্কয়ার এখানে আর স্কয়ার ক্যান্সেল, তাহলে এইচ সমান কত আসবে এইখানে 2 স্কয়ার 4 সে পাশে যাবে কত হবে 4h। ভালো করে দেখো কিন্তু এখানে আর স্কয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, h বা এখানে কিন্তু 4 হবে, 4টা সে পাশে চলে 4h। আগে উচ্চতা কত ছিল h, এখন উচ্চতা কত হচ্ছে 4h, তাহলে উচ্চতা বৃদ্ধি কত পেয়েছে এখন 4h আগে ছিল h, তাহলে উচ্চতা বৃদ্ধি কত পেয়েছে 3h একক। উচ্চতা বৃদ্ধি কত পেয়েছে 3h একক, আমি এই পাশটাই করে দিচ্ছি। শতকরা বৃদ্ধি যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, যেটা বেড়েছে বাই আগে যেটা ছিল গণিত 100, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 300%। তাহলে আমাদের কি করতে হবে উচ্চতাকে আমাকে 300% বৃদ্ধি ঘটাতে হবে। ব্যাস এই হয়ে গেল আমাদের 1 অঙ্ক। এরপরে চলে যাব আমরা 2 অঙ্ক। 2 অঙ্কটা পড়ো কি বলেছে দেখো, 2 অঙ্কটা পড়ো ভালো করে দেখো। 2 অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 30 সেমি, ভূমির সমান্তরাল একটি সমতলের সাহায্যে শঙ্কুর ওপর অংশ একটা ছোট শঙ্কু আকারে কেটে নেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, যদি শঙ্কুর ঘনফল আসল শঙ্কুর ঘনফলের আচ্ছা ওই কেটে নেওয়াটা 1/7 অংশ হয় তবে ভূমি থেকে কত উচ্চতায় শঙ্কুটা কাটা হয়েছিল। তাহলে ড্যাশ ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। ছবিটা হচ্ছে একটা শঙ্কু হবে, ব্যাস এই ছিল আমাদের শঙ্কু, এই ছিল আমাদের শঙ্কু, মোটামুটি একটা এঁকেছি। ঠিক আছে, অতটা ভালো হয়নি, মোটামুটি একটা এঁকেছি। এটা শঙ্কু ছিল, আমি কি করছি এখানটাকে না কেটে নিয়েছি, এই জায়গাটাকে আমি কি করেছি কেটে নিয়েছি। এর সাপেক্ষে আমাদের কিন্তু ব্যাসার্ধ আলাদা, এই জায়গাটাকে আমরা কেটে নিয়েছি। এটা আমাদের ছিল এইরকম আকার ছিল, এরকম আকারে ছিল। আচ্ছা নামগুলো দিয়ে দিলে বুঝতে পারবে। এটার নাম দিয়ে দিচ্ছি এ, আচ্ছা এই জায়গাটা দিয়ে দিচ্ছি বি, এই জায়গাটা দিয়ে দিচ্ছি সি, আর এই যে জায়গাটা এই জায়গাটা এটা দিচ্ছি ডি, আর এটা দিচ্ছি ই। ব্যাস এখানে আমাদের কি দেওয়া আছে শঙ্কুটার দেওয়া আছে, শুধু উচ্চতা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই কিন্তু। তাহলে আমি একটা কাজ করবো, ব্যাসার্ধটাকে আগে ধরবো। যে মনে করি কি করব, যে মূল যে শঙ্কুটা ছিল মনে করি মূল শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, এবং একক নয় সেমি দেওয়া আছে, তাহলে আর সেমি লিখলাম। এবং উচ্চতা কত দেওয়া আছে 30 সেমি দেওয়া আছে। তাহলে আঁকে পুরোটার আয়তন বার করতে, তাহলে অতএব আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার ইচ, 1/3 পাই আর স্কয়ার ইন্টু 30। তাহলে 3 10 30 কেটে যাচ্ছে, তাহলে আমাদের বেরোচ্ছে 10 পাই আর স্কয়ার ঘন সেমি। ব্যাস এটা গেল কি আমাদের পুরো যে শঙ্কুটা ছিল তার আয়তন বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা জিনিস মনে করি, বা আরো মনে করি, এখানে আরো কথাটা দিয়ে দেবে। আরো মনে করি কি মনে করবে, যে আমাদের যে উপরের দিকে যে শঙ্কুটা ছিল তার এই উচ্চতায় আমাদের কাটা হয়ে গেছে। মনে করি উপরের শঙ্কুটি বা উপরের শঙ্কুটা, আচ্ছা ঠিক আছে, উপরের শঙ্কুটির উচ্চতা 8 সেমি। তাহলে আমরা কি করলাম উপরের শঙ্কুটার আমরা উচ্চতা করে দিলাম 8 সেমি। এই যে জায়গাটা ছিল এটাকে আমরা কি করে দিলাম 8 সেমি করে দিলাম। এবার ওরা কি বলেছে দেখো ভালো করে, আমাদের ভূমির সমান্তরালে সমতলের সাহায্যে শঙ্কুর উপরের অংশ একটি ছোট শঙ্কু কেটে দিলাম, ওই শঙ্কুর ঘনফল আসল যে শঙ্কুর ঘনফল তার 1/7 অংশ। তার মানে এর যে ব্যাসার্ধটা এর ব্যাসার্ধটাও তো আমার এখন বাবা চেঞ্জ হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধটাও ধরে নাও। ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের ক্যাপিটাল আর ধরেছি, ক্যাপিটাল আর সেমি। তাহলে আয়তন কত হয়ে যাবে 1/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু এইচ ঘন সেমি, এটা চলে আসবে। এবার দেখো
আমার যেটা বলেছে শর্তে সেটা কি বলেছে, আমার যে এখন যেটা তৈরি হয়েছে, আমার যেটা এখন তৈরি হয়েছে আগের যে তৈরি হয়েছিল তার 1/27 অংশ, এটা আগের যে তৈরি হয়েছিল তার 1/27 অংশ। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এই পায়ে ক্যান্সেল, আচ্ছা 1/27, এখানে একটা ভুল করেছি, 10 পাই আর স্কোয়ার হিসাবে, কারণ আগেরটা ছিল তো ইন্টু 10 পাই আর স্কোয়ার। এবার দেখো এই পায়ে ক্যান্সেল, ঠিক আছে কোনো অসুবিধা নাই, 3 9 27 ক্যান্সেল, এখানে তো 3 আছে। আচ্ছা একটা কাজ করি, আমরা এইচ সমান লিখে দিই। এইচ সমান কি হবে, উপরে 10 আর স্কোয়ার আছে, এই 3 সে পাশে যাবে, তাহলে গণিত 3 বাই নিচয় ছিল 27, এই ক্যাপিটাল আর স্কোয়ার নিচয় নামবে, তাহলে 3 9 27, তার মানে আলটিমেট অ্যান্সারটা কত হবে এখানে 10/9 স্মল আর বাই ক্যাপিটাল আর তার হোল স্কোয়ার, বা এখন এরকমই থাকে না, 10/9 স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার একক, এইচ এর মান বেরাচ্ছে মানে একক। ব্যাস এই হলো আমাদের একটা পোর্শন বেরিয়েছে। আচ্ছা এটাকে একটা কাজ করো, এটাকে না 1 নম্বর দিয়ে দাও, এটাকে তুমি একটু লিখে দাও, এইচ সমান কত 10 আর স্কোয়ার বাই 9 ক্যাপিটাল আর স্কোয়ার, এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। ব্যাস এবার তুমি কি করবে, এবার তোমার টার্গেট কিন্তু এইচ এর মান বার করা, কারণ পুরোটা আমার 30 আছে, এইচ এর মান বের করে দিলে বিয়োগ করে দিলে নিচেটার উচ্চতা পাবো। এবার দেখো ভালো করে বুঝবে, ত্রিভুজ সাদৃশ্যতা দেখাবো, ত্রিভুজ পুরোটা নাও একটা এবিসি ও ত্রিভুজ এডিই এর বা এডি পরস্পর সদৃশ্য দেখে দিচ্ছি, পরস্পর সদৃশ্য। এবার এই সদৃশ্যটা না প্রমাণ করার দরকার নেই, বলে দিচ্ছি দেখো সদৃশ্যটা কি, এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা যে আছে এটা দুজনেরই কোণ, তাহলে অবশিষ্ট কোণ এটা আর এটা অবশিষ্ট কোণ রয়ে যাবে। তাহলে কি দেখালাম, এই দুটোকে সাদৃশ্য দেখালাম। আগে এবিসি দিয়েছি, এবিসির বড়টা মানে ব্যাসার্ধটা লিখছি বিসি বাই ছোটটার ব্যাসার্ধ কি ডি, বড়টার উচ্চতা কে এবি, ছোটটার উচ্চতা কে এডি। ব্যাস বিসির মান আমরা ধরেছি স্মল আর, বাই ডি কে ধরেছি আমরা ক্যাপিটাল আর, এবি কে আমরা ধরেছি 30, আর একটা এডি কে আমরা কত ধরেছি এইচ, এডি কে আমরা কত ধরেছি এইচ। এবার তুমি দেখো এই জায়গাটাকে যদি একটু স্কোয়ার করে দিই, বা আর স্কোয়ার বাই এইচ, আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে 30 বাই এইচ তার হোল স্কোয়ার করবে, 30 বাই এইচ তার হোল স্কোয়ার। এবার তুমি দেখো এখানে কার মান বেরিয়েছে, স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এই মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বস করে দিই, তাহলে কি লিখবে, স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে বস করাবো, 1 নম্বরে যদি বস করাই তাহলে কত হবে, এইচ সমান কত আসবে 10/9 যেমন আছে থাকবে, আর আর স্কোয়ার বাই এইচ স্কোয়ারের মান বসবে 30 স্কোয়ার হয়ে যাবে 900 বাই এইচ স্কোয়ার। এটা হলো আমাদের মান, দেখো মুছে দিলাম আমি কিন্তু। এবার দেখো এইচ স্কোয়ার আর এইচ কত হয়ে যাবে, এইচ এর কিউব 9 100 900 হয়ে যাবে, তাহলে এইচ এর কিউব সমান কত আসবে 1000, তাহলে এইচ সমান কত আসবে 10 এর মানে এইচ এর কিউব সমান কত 10 এর কিউব, এইচ সমান কত আসবে 10। বাবা এইচ আমি কোনটা ধরেছিলাম, ওপরটা, এডি সমান আমরা ধরেছিলাম, তাহলে এডি সমান আমাদের চলে এলো 10, এককটা কি ছিল সেমি। এবি সমান কত 30, তাহলে অতএব বিডি সমান কত হবে 30 মাইনাস 10, কত অ্যান্সার 20 সেমি। আমার শঙ্কুটাকে ছিন্ন করার পর যে নিচের যে অংশটা ছিল তার আমার উচ্চতা কত হয়ে গেল 20 সেমি, এটাই যাবে আমাদের অ্যান্সার। ব্যাস আছে, এবারে কোনটা আছে 3 দাগ, ভালো করে দেখো, a√3 মিটার দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট একটা উপরিতল খোলা, তাহলে আমাদের একটা কি বলেছে ঘনক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে পুরোটা একবার দেখে নিই। উপরিতল খোলা ঘনকের একটি গোলক স্থাপন করা হলো যার ব্যাসার্ধ ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘনকটা আর কি দিয়ে আছে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত আছে a√3 মিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, নিশ্চয়ই a মিটার হবে, কারণ বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণ তো বাহু√3, তাহলে a√3 হবে। এবার দেখো, এবার আমরা একটু ছবিটা চেষ্টা করি আঁকার।
ছবিটা আঁকার চেষ্টা করি। এইটা মনে করো আমাদের ঘনকের একটা অংশ বলে দিই, মনে করো এইখানে হচ্ছে আমাদের কি হয়েছে, আমার এই যে গোলকটা সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের বাহুর দৈর্ঘ্যটা হবে, এটা আমাদের বাহুর দৈর্ঘ্যটা হবে। তাহলে এই যে পুরোটা এইখানটা থেকে আমার এই ব্যাসার্ধটা, ব্যাসার্ধ কত, গোলকটার ব্যাসার্ধ দিয়েছে কর্ণের দৈর্ঘ্য সমান, গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে, a√3 মিটার। গোলকটার ব্যাসার্ধ কত হবে, a√3 মিটার। তাহলে এইটা কত হয়ে যাবে, a√3। আর এটা যেহেতু বাহুর দৈর্ঘ্য এ, তার মানে পুরোটাই এ, তার মানে আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি। আচ্ছা পুরোটা চালিয়ে দিই, তাহলে এখান থেকে ও দিয়ে দিচ্ছি, এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি। তার মানে বিসি কত হবে, বিসি হয়ে যাবে a/2। অর্ধেক অর্ধেক হবে, কেন্দ্র থেকে যখন আমরা লম্ব অঙ্কন করি কারো জ্যার উপরে, তখন আমাদের অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রদত্ত চিত্রে কি কি দেওয়া আছে, ওবি সমান দেওয়া আছে a√3, এককটা কি দেওয়া আছে, এককটা মিটার আছে। বিসি কত আছে, বিসি হচ্ছে a/2 মিটার। তাহলে তুমি একটা কাজ করো, ওসি বার করলাম, তাহলে ওসি সমান কত, √of a√3 তার হোল স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। এবার দেখো √of এটা কত আসবে, 3a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। তাহলে কত আসবে, √of 3 4 12 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ 11 স্কোয়ার বাই 4, কত আসবে, a√11/2 আমাদের কি আসবে, এককটা আসবে মিটার। তাহলে ওসি দেখো কত বেরিয়ে গেল, a√11/2। এবার তোমার যে দরকার, তোমার দরকার কিন্তু সিডি মানে ভেতর দিকটা ইজ টু এই ওপর দিকটা, মানে এইখান থেকে টানা, এখানেও একটা নাম দিয়ে দিই, একটা পি নাম দিয়ে দিই। তাহলে পিসি, সিডি ইজ টু পিসি তোমাকে বার করতে হবে। তাহলে সিডি কত, সিডি কত পুরোটা মানে a√3, তার থেকে তো আমাদের ওসি বিয়োগ হবে, ওসি কত, a√11/2। এটা একটু ক্যালকুলেশন করুন, আমাদের যদি 2 লসাগু হয় 2√3a মাইনাস √11a, এটা বেরোলো, এটা বেরোলো, সিডির মান বেরোলো। এবার তুমি দেখো সিপি কত হবে, সিপি কত হবে, উপর দিকটা তোমার a√3 ছিলই, তার সাথে আমার কি হবে, এটা অ্যাড হয়ে যাবে। তাহলে সিপি সমান কত, উপর দিকটা আমার a√3 ছিলই, তার সাথে অ্যাড হবে কত, a√11/2। এটাকে একটু লসাগু করেন, 2 লসাগু যাবে, তার মানে 2√3 ইন্টু a, 2√3 ইন্টু a প্লাস a√11 এ। তাহলে এটা বেরোলো ভিতরেরটা, এটা বেরোলো বাইরেরটা। এবার যদি আমরা অনুপাতটা করি, অনুপাতটা কি হবে, অনুপাতটা কত হবে, সিডি ইজ টু সিপি, ব্যাস। এবার দেখো অনুপাতটা কত হবে, আচ্ছা এটা আমরা যদি একবার এখান থেকে না কমন মনে মনে নিয়ে নিচ্ছি, তার মানে 2√3 মাইনাস √11/2 ইজ টু, এখান থেকে মনে মনে এ কমন নিলে কত হবে, 2√3 প্লাস √11/2। তাহলে এই 2 এটা না কেটে যাবে, এ 2 2 কেটে যাবে। তাহলে কত হবে, 2√3 মাইনাস √11 ইজ টু 2√3 প্লাস √11, ব্যাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 2√3 প্লাস। এবার এটাকে না একটু তোমরা আবার ছোট করতে পারো, যে উভয় পক্ষকে 2√3 প্লাস 11 দ্বারা গুণ করতে পারো, তখন কিন্তু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট চলে আসবে, ও পাঁচটা স্কোয়ার টার্ম চলে আসবে, তোমরা এটাই রেখে দিবে। এটা গেল আমাদের ভেতরেরটা ইজ টু বাইরেরটা। দেখো এরপরে যেগুলো আছে না 15 দাগে, সেগুলো না ওদের বইয়ের কোশ্চেন গড় মধ্যমাগুলো দেওয়া আছে, ওগুলো একটু করে নেবে। আর বাকি এতদূর পর্যন্ত আমি এখানে কিন্তু মডেল সেট 3 শুরু শেষ করছি। এরপরে আমরা কি করব, 4 এর সমস্ত কিছু আলোচনা করব। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর যদি বুঝতে পারো একটু সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে, ব্যাস, টাটা।